আসসালামু আলাইকুম। বেঙ্গালুরু একটি আইটি কোম্পানিতে চাকরি করত অদিতি ও পাবলু, কিন্তু তাদের শিফট আলাদা হওয়ায় তাদের মধ্যে কোনোদিন দেখা হয়নি। অদিতি ও পাবলু দুজনেই আলাদা আলাদা বাসা খুঁজছিল অফিসের কাছাকাছি। একজন দালালের মাধ্যমে প্রথমে পাবলু একটি বাসা ভাড়া নেয়। সে রাতেও ছুটির দিনে বাসায় থাকে না বিদায় দালাল শুধু দিনের জন্য ওই ফ্ল্যাটটি আবার অদিতির কাছে ভাড়া দেয়। কিন্তু পাবলু জানতো না যে তার ফ্ল্যাটে একটি মেয়ে থাকে। সে জানতো যে তার ফ্ল্যাটে যে থাকে সে ছেলে। তাদের একে অন্যের মধ্যে দেখা না হলেও একে অন্যের সাথে কথা হতে থাকে ছোট ছোট চিরকুটের মাধ্যমে। কিন্তু একদিন পাবলু জানতে পারে যে তার ফ্ল্যাটে কোনো ছেলে নয় বরং মেয়ে থাকে। শেষ পর্যন্ত তাদের মধ্যে দেখা হয়েছিল কিনা বা তাদের সম্পর্ক কতদূর পর্যন্ত যায় তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া মুভি আলাপ। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে একটি বড় কর্পোরেট সফটওয়্যার কোম্পানিকে দেখানো হয়। কোম্পানির বস সব এমপ্লয়ীদের ডেকে বলে যে কোম্পানি দিন দিন খারাপ পারফরমেন্স করছে। আপনারা হয়তো ঠিকমতো কাজ করছেন না। গত কয়েক বছরে কোম্পানি কোনো প্রফিটই করতে পারেনি। এত বড় টিম থাকার পরও ফলাফল জিরো। এভাবে চলতে থাকলে কোম্পানি বন্ধ করে দিতে হবে। আর কোম্পানি বন্ধ হলে আপনাদের কারো চাকরিও থাকবে না। আগামীকাল কোম্পানির বোর্ড মিটিং। এই মিটিং এ আমি সবার পারফরমেন্স তুলে ধরবো। কাল যদি কেউ কোনো ভুল করেন বা দেরিতে অফিসে আসেন তবে কালকে অফিসে আপনাদের শেষ দিন হবে। ওই সময় বস খেয়াল করে দেখে যে এখানে সবাই উপস্থিত থাকলেও অদিতি নামের একজন এমপ্লয়ি উপস্থিত নেই। দেরি করে অফিসে আসা এমনিতেই বস অদিতির উপর ক্ষেপে ছিল। তার উপর সে অফিস টাইমের আগে অফিস থেকে বেরিয়ে গেছে। অদিতিকে সেখানে দেখতে না পেয়ে বস অদিতির বান্ধবীকে জিজ্ঞেস করে যে অদিতি কোথায় গেছে। অদিতির বান্ধবী তখন ভয়ে ভয়ে বসকে বলে যে অদিতির কিছু জরুরি কাজ থাকায় সে একটু আগে বেরিয়ে গেছে। এই কথা শুনে বস অনেক রেগে যায়। সে বলে যে অফিসের কাজের চেয়ে জরুরি কাজ আর কি হতে পারে, আর সে কার পারমিশন নিয়ে গিয়েছে। আপনাদের এসব জরুরি কাজ, নানান এক্সকিউজ, এসবের জন্য কোম্পানির আজ এই অবস্থা। যাই হোক, আগামীকাল আমি সকাল 9টায় সবাইকে অফিসে দেখতে চাই। ওই দিন রাতে অদিতির বান্ধবী অদিতিকে ফোন দিয়ে সবকিছু বলে। সে অদিতিকে বলে যে আগামীকাল প্লিজ লেট করিস না, নাহলে সব গড়বড় হয়ে যাবে। অদিতি বলে তুই তো জানিস দোস্ত, আমার বাসা অফিস থেকে একটু দূরে, তার উপর ঘরের কাজ সেরে ট্রাফিক জ্যাম ঠেলে অফিসে আসতে হয়। তুই সকাল 9টায় আমার কাটপাঁচ করে দিস, বাকিটা আমি সামলে নেব। তখন আমরা জানতে পারি যে অদিতি কলকাতা থেকে বেঙ্গালুরু এসেছে চাকরি করতে। এখানে তার চেনা পরিচিত আর কেউ নেই। পরদিন সকালে অদিতি যখন অফিসের সামনে পৌঁছায় ততক্ষণে 9টা পার হয়ে গিয়েছে। অর্থাৎ আজও অদিতি অফিসে লেট করে এসেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে অফিসে ঢোকার সময় তার ধাক্কা লাগে এই ছেলেটির সাথে। ছেলেটির নাম পাবলু। অদিতি তখন ছেলেটিকে বলে অন্ধ নাকি, দেখতে পান না? পাবলু অদিতিকে কিছু বলতেই যাবে, কিন্তু ততক্ষণে অদিতি দৌড়ে চলে গেছে। সে যখন লিফটের কাছে যায় সে দেখে যে বসও লিফটের কাছে আসছে ফ্লোরে যাওয়ার জন্য। অদিতি জানতো যে বস তাকে দেখলে বুঝে যাবে যে অদিতি লেট করেছে, কিন্তু সেও কম চালাক নয়। লিফটের ভেতরে ঢুকে সে দরজা লক করে দেয় আর আন্ডার মেইনটেনেন্স লেখা বোর্ড ঝুলিয়ে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও লিফটের দরজা না খোলায় বাধ্য হয়ে বসকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠায় বস অনেক হাঁপিয়ে যায়। এই সুযোগে অদিতি বসের আগে আরামসে তার সিটে পৌঁছে যায়। এতে বস মনে করে যে অদিতি ঠিক সময় অফিসে এসেছে। অদিতি আজ তো বুদ্ধির জোরে বেঁচে গেছে, কিন্তু সে জানতো যে রোজ রোজ এভাবে বাঁচতে পারবে না। এজন্য সে অফিসের আশেপাশে বাসা খোঁজা শুরু করে। অন্যদিকে পাবলুকে দেখানো হয় সে কলকাতা থেকে বেঙ্গালুরু এসেছে চাকরি করতে। অদিতির মতো তার বাসা অফিস থেকে বেশ কিছুটা দূরে, এজন্য তাকেও অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। আর তাছাড়া ব্যাচেলর কাউকে বাসা ভাড়াও দিতে চায় না বাড়িওয়ালারা। এসব শুনে পাবলুর মা পাবলুকে বলে যে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে, দেখবি বাসা পেয়ে যাবি। তোর পছন্দ না থাকলে আমাদের বল, আমরা মেয়ে দেখি। তুই তো হাদারাম, মেয়েদের সামনে ঠিক মতো কথাই বলতে পারিস না, একটা প্রেমও করতে পারলি না জীবনে। এমন বেইজ্জতি কথা শুনে পাবলু বলে আরে মা, এসব করার সময় কোথায় বলো তো। মায়ের সাথে কথা বলে পাবলু ফোন রেখে দেয়। পরদিন পাবলুর বন্ধু পাবলুকে অফিসের কাছাকাছি একটি ফ্ল্যাট দেখাতে নিয়ে যায়। এই ফ্ল্যাটের মালিক বিদেশে থাকে। সুখাল নামের এক কেয়ারটেকার ফ্ল্যাটটি দেখাশোনা করে। ফ্ল্যাট দেখে পাবলুর পছন্দ হয়, কিন্তু ভাড়া জানার পর পাবলুর হাওয়া বেরিয়ে যায়। সুখাল পাবলুকে জানায় যে এই ফ্ল্যাটের ভাড়া মাসে 20,000 টাকা। পাবলু ভাবে যে সে উইকেন্ডে বাড়ি চলে যাবে। ফ্ল্যাটে থাকা হবে সপ্তাহে মাত্র 4 দিন। মাসে 16 দিনের জন্য 20,000 টাকা অনেক বেশি হয়ে যায়। সে সুখালকে বলে দেখো ভাই, আমি সপ্তাহে মাত্র 4 দিন থাকবো, এর জন্য বড় জোর 10,000 টাকা দিতে পারবো। আমাকে ভাড়া দিলে দিতে পারো, না হলে যাচ্ছি। ফ্ল্যাটটি অনেকদিন ধরে খালি পড়ে থাকায় সুখাল ভাবে যে এখন যা পাই ভাড়া দিয়ে দেই, পরে না হয় ভালো ভাড়াটিয়া পেলে একে বিদায় করে দেব। এই ভেবে সুখাল পাবলুকে ভাড়া দিতে রাজি হয়। পাবলু পরদিন ওই ফ্ল্যাটে শিফট হয়ে যায়। এর মাঝে একদিন পাবলুকে তার বন্ধু জন নিজের ফিয়ন্সের সাথে দেখা করায়। জন ও তার ফিয়ন্সে তাদের ছেলে হবে
না মেয়ে হবে এই নিয়ে ঝগড়া করছিল। পাবলু তখন তাদের বলে যে আগে বিয়ে তো হতে দাও, তারপর এসব নিয়ে ঝগড়া করার অনেক সময় পাবে। ওই সময় জন পাবলুকে বলে, আরে পাবলু তুমি কেন বিয়ে করছো না বলো তো? এখন তো তোমার ভালো চাকরি আছে, ভালো ঘর সবই আছে, বিয়েটাও এবার সেরে ফেলো। পাবলু বলে, আমার এর সময় কোথায় বলো বন্ধু, আমার ভাগ্যে মনে হয় বিয়ে টিয়ে নেই। পরের সিনে আমরা দেখি যে অদিতি আজও অফিসে লেট করে এসেছে। বসের নজর থেকে বাঁচতে আজও তাকে কোনো প্ল্যান বের করতে হবে। কোনো উপায় না পেয়ে আজ অদিতি ফায়ার অ্যালার্ম চালু করে দেয়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। অদিতি এই সুযোগে তার অফিসে পৌঁছে যায়, কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে যে এটা ফলস অ্যালার্ম ছিল, কেউ ইচ্ছে করে তা অন করে দিয়েছে। এজন্য বস রাগ করে সিকিউরিটি গার্ডকে চাকরি থেকে বের করে দিচ্ছিল। সিকিউরিটি গার্ডকে বাঁচানোর জন্য অদিতি বসকে সব সত্যি কথা বলে দেয়। সে বসের কেবিনে এসে বলে যে সে ইচ্ছে করে ফায়ার অ্যালার্ম বাজিয়েছিল যাতে বসের নজর এড়িয়ে সে অফিসে পৌঁছাতে পারে। তার বাসা অফিস থেকে দূরে হওয়ায় তার প্রায় সময় অফিসে আসতে লেট হয়ে যায়। এই কথা জানার পর বস আরো বেশি রেগে যায়, কিন্তু অদিতি সব সত্যি কথা বলায় বস এবারের মতো অদিতিকে ক্ষমা করে দেয়। অর্থাৎ কাজে কর্মে করা হলেও মানুষ হিসেবে বস ভালোই ছিল। এদিকে বসের কেবিন থেকে বেরিয়ে আসলে সিকিউরিটি গার্ড অদিতিকে ধন্যবাদ জানায় আর বলে যে ম্যাডাম, পাশের এলাকায় আমার একজন বন্ধু একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করে, সেটি ফ্ল্যাট ভাড়া দেবে, আপনি বলে আমি তার সাথে কথা বলবো। অদিতি তাকে কথা বলতে বলে। গার্ডের সেই বন্ধু ছিল সুখাল, অর্থাৎ যার কাছ থেকে গতদিন পাবলু ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সবকিছু শুনে সুখাল বলে, আমি তো ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছি, কিন্তু একটা কাজ করা যেতে পারে। আমি যাকে ভাড়া দিয়েছি সে নাইট শিফটে চাকরি করে, তারপর আবার উইকেন্ডে নিজের বাড়িতে চলে যায়, আর অদিতি ম্যাডাম দিনের শিফটে কাজ করবে। তাদেরকে অদল বদল করে ভাড়া দেয়া যায়, একজন রাতে থাকলো আর একজন দিনে। সুখাল এ ব্যাপারে পাবলুর সাথে কথা বলতে যায়। সে পাবলুকে বলে যে আপনি তো রাতে থাকবেন না, পাশাপাশি উইকেন্ডও থাকবেন না, আমি ফ্ল্যাট রাতের জন্য অন্য আরেকজনকে ভাড়া দিতে চাই। আপনি ভাড়া 10,000-এর জায়গায় 8,000 দিলেই চলবে। ওই লোকটিও বাসা পাচ্ছে না বলে বিপদে আছে, তাছাড়া আপনার কোনো সমস্যা হবে না। সবকিছু চিন্তা করে পাবলু রাজি হয়, কারণ তার 2,000 টাকা বেঁচে যাচ্ছে। তারপর তার সাথে ওই ভাড়াটিয়ার দেখাও কোনোদিন হবে না। এজন্য পাবলু জানতেও চায় না যে ওই ভাড়াটিয়া ছেলে না মেয়ে। সে মনে মনে ধরে নেয় যে কোনো ছেলেই হবে হয়তো। এদিকে ওই দিন সন্ধ্যায় পাবলু বেরিয়ে গেলে সুখাল অদিতিকে ফ্ল্যাট দেখাতে নিয়ে আসে। সুখাল অদিতিকে মিথ্যে বলে যে এখানে আরেকজন মেয়ে থাকে যে নাইট শিফটে চাকরি করে, কিন্তু ওয়াশরুমে শিফট করার জিনিসপত্র দেখে অদিতি সুখালের মিথ্যে ধরে ফেলে। সুখাল তখন অদিতিকে বলে যে আরে আপনি চিন্তা কেন করছেন ম্যাডাম, আপনি যতক্ষণ বাসায় থাকবেন উনি ততক্ষণ থাকবে না। অদিতির সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না, কারণ এই কারণে তার চাকরি যায় যায় অবস্থা। সে ভাবে যে এখন আপাতত উঠি, পরে অন্য ভালোবাসা পেলে শিফট করে ফেলবো। এই জন্য সে ওই বাসায় উঠে যায়। তাদের প্রতিবেশী ছিল এই মহিলাটি। তাদেরকে দেখে মহিলাটি অনেক অবাক হয়, কারণ একই ফ্ল্যাটে একটি ছেলে ও একটি মেয়ে থাকে। দেখে তো মনে হয় না যে তারা হাজবেন্ড ওয়াইফ, কারণ ছেলে বাসায় আসার আগে মেয়ে বেরিয়ে যায়, আবার মেয়ে বাসায় আসার আগে ছেলে বেরিয়ে যায়। আর তারা যদি স্বামী স্ত্রী হয়ও তবে তাদের সংসার কিভাবে হবে, বাচ্চা কাচ্চা কিভাবে হবে, এসব মহিলাটি ভাবতে থাকে। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। পাবলু অদিতি শিফট করে করে ওই বাসায় থাকতে থাকে। উইকেন্ডে পাবলু তার বাবা মায়ের কাছে চলে গেলে অদিতি তার বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি করে অনেক ড্রিঙ্ক করে ফেলে। সে ঘর পরিষ্কার না করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে তাড়াহুড়ো করতে গিয়ে ঘর পরিষ্কার না করে অফিসে চলে যায়। পাবলু যখন সকালে বাসায় আসে সে এমন নোংরা অবস্থা দেখে ভাবে যে কাকে বাসা ভাড়া দিল সুখাল। যদি সে এমন করে তবে তাকে ফ্ল্যাট থেকে বের করে দিতে হবে। এই জন্য সে সুখালের কাছ থেকে অদিতির ফোন নাম্বার নিয়ে অদিতিকে ফোন দেয়, কিন্তু অদিতি তখন এটা জরুরি মিটিং এ থাকায় ফোন রিসিভ করে তার বন্ধু। পাবলু মনে করে সেই তার ফ্ল্যাটে থাকে। সে অদিতির বন্ধুকে বলে, তুমি কেমন ছেলে বলো তো, ঘরে এমন নোংরা করে ফেলে গিয়েছ, এই শেষবারের মতো তোমায় ওয়ার্নিং দিচ্ছি, এরপর আবার এমন করলে ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। অদিতির বন্ধু জানতো যে পাবলু জানে না তার ফ্ল্যাটে একটি মেয়ে থাকে, এজন্য সে শুধু হ্যাঁ না জবাব দেয়। ওই দিন সন্ধ্যায় অদিতি বাসায় ফিরে দেখেছে পাবলু সবকিছু পরিষ্কার করে রেখেছে। তার উপর সে অদিতিকে কিছু বললেও না, কারণ সে তো জানেই না যে পাবলু তাকে ফোন দিয়েছিল। অদিতির বন্ধু অদিতিকে এটি জানাতে ভুলে গেছে। অদিতি ভাবে যে যাক বাবা, একজন ভালো লোক পাওয়া গেল। পরদিন সকালে পাবলু একটু আগে আগে অফিস থেকে ফিরে আসে। সুখা যখন দেখেছে পাবলু ফিরে আসছে কিন্তু অদিতি এখনো বেরোয়নি, সে বুঝে যায় যে আজ পাবলু সব সত্যি জেনে যাবে। এই জন্য সে দৌড়ে অদিতির কাছে এসে বলে যে ম্যাডাম, আপনি প্লিজ বাসা থেকে অন্য কোথাও চলে যান। পাবলু স্যার জানে না যে আপনি মেয়ে, জানতে পারলে অনেক ঝামেলা করবে। কোনো উপায় না পেয়ে অদিতি পেছনের দরজা দিয়ে বেরিয়ে তার বান্ধবীর বাসায় চলে যায়। এদিকে পাবলু বাসায় এসে কাউকে দেখতে পায় না, কিন্তু সে গ্লাসের উপর একটি চিরকুট দেখতে পায় যেখানে লেখা ছিল যে আপনি চিন্তা করবেন না, আমি আর বাসায় পার্টি করে বাসা নোংরা করব না। এটি দেখে পাবলুর অনেক ভালো লাগে, কারণ ছেলেটি তো তার ভুল বুঝতে পেরেছে।
কিন্তু বাড়িতে সে এক আজব সমস্যা ফিল করে। ঘরের সবকিছু থেকে সে মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেতে থাকে। সে ভাবে যে এখানে থাকে ছেলে, তাহলে মেয়েদের পারফিউমের গন্ধ কোথা থেকে আসে। কিন্তু সে বিষয়টিকে তেমন বেশি পাত্তা দেয় না, কারণ হতে পারে যে ছেলেটি এই ভ্যারাইটির পারফিউম ব্যবহার করে। এদিকে অদিতির বান্ধবী অদিতিকে বলে যে তোর বাসায় যে ছেলে থাকে সে দেখতে কেমন রে, বহুত হ্যান্ডসাম বুঝি, তাই না? অদিতি বলে, আরে ভাই আমি তো তাকে দেখিনি, সে তো এটাই জানে না যে আমি মেয়ে, আমাদের বাসায় আসার টাইমিংও আলাদা। পাবলু মাঝে মাঝে অদিতির জন্য খাবার রান্না করে ফ্রিজে রেখে যেত আর ছোট চিরকুট ছেড়ে যেত যাতে অদিতি তা দেখতে পায়। পাশাপাশি অদিতিও মাঝে মাঝে খাবার রান্না করে রেখে যেত পাবলুর জন্য। এভাবে সরাসরি তাদের মধ্যে দেখা না হলেও কমিউনিকেশন হতো চিরকুটের মাধ্যমে। এভাবে দিন কাটতে থাকে, কিন্তু ধীরে ধীরে পাবলুর মনে সন্দেহ বাড়তে থাকে যে তার ফ্ল্যাটে কোনো ছেলে নয় বরং কোনো মেয়ে থাকে। কারণ অদিতি প্রায় তার জামা কাপড় ওয়াশরুম বা সোফায় ফেলে যেত। একদিন সোফায় অদিতির ফেলে যাওয়া ড্রেস দেখে পাবলু নিশ্চিত হয় যে তার বাসায় কোনো মেয়ে থাকে। এটি জানতে পেরে সে সুখালের কাছে গিয়ে তার কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় আমার ফ্ল্যাটে কোনো মেয়েকে ভাড়া দেওয়ার? সুখাল বলে, আসলে স্যার ম্যাডাম অনেক পেরেশানির মধ্যে থাকায় তাকে ভাড়া দিয়েছিলাম। ওই দিনই পাবলুর বাবা পাবলুকে ফোন দিয়ে বলে যে তার মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে তারা বেঙ্গালুরু আসছে। একদিন তারা পাবলুর ফ্ল্যাটেই থাকবে। তারা অলরেডি তার বাসায় আসার জন্য বেরিয়ে পড়েছে। এটি শুনে তো পাবলুর মাথা খারাপ হয়ে যায়, কারণ যদি তার বাবা মা জানতে পারে যে সে কোনো মেয়ের সাথে একই ফ্ল্যাটে থাকছে তবে তার মান ইজ্জত আর কিছু অবশিষ্ট থাকবে না। কিছুক্ষণের মধ্যেই পাবলুর মা বাবা বাসার কাছে এসে পৌঁছালে পাবলু তাদের কাছে এসে বলে, আমার সাথে যে ছেলেটা থাকে সে ফ্ল্যাট অনেক নোংরা করে রেখেছে, তাই চলো তোমাদের কোনো হোটেল বুক করে দেয়। এটি শুনে পাবলুর মা বাবা অনেক অবাক হয়। ওই সময় অদিতি সুখালকে ফোন দিয়ে বলে যে আজ রাতে সে বাসায় ফিরবে না, অফিসের কাজে দুদিনের জন্য সে বাইরে যাচ্ছে। এটি শুনে সুখাল ভাবে যে যাক এবারের মতো বেঁচে গেলাম। সে পাবলুর বাবা মাকে পাবলুর অনিচ্ছা সত্ত্বেও ফ্ল্যাটের ভেতরে নিয়ে আসে। ফ্ল্যাটের ভেতরে ঢুকে পাবলুর মা লেডিস পারফিউমের ঘ্রাণ পায়। কিচেনে লেখা চিরকুট থেকে তার মনে সন্দেহ হয় যে এখানে কোনো ছেলে না বরং মেয়ে থাকে পাবলুর সাথে। আর ড্রেসিং টেবিলের এক কোনায় কপালের টিপ দেখে তার শিওর হয়ে যায় যে পাবলু নিশ্চিত তাদের থেকে কিছু লুকাচ্ছে। সে মনে হয় কোনো মেয়ের সাথে রিলেশনে আছে। পাবলু সন্ধ্যায় অফিসে চলে গেলে পাবলুর মা তাকে ফোন দিয়ে বলে, আমাদের কাছে মিথ্যে কেন বলছিস পাবলু, তোর সাথে এখানে কোনো মেয়ে থাকে। আমি তো বলেইছি যে তোর পছন্দের কেউ থাকলে তাকেই বিয়ে করাবো, তাহলে এত লুকোচুরি কিসের? পাবলু বলে, আরে মা তুমি যা ভাবছো এসব কিছুই না। আসলে আমার ফ্ল্যাটে যে ছেলেটা থাকে না সে মেয়েদের জিনিসপত্র পছন্দ করে আর সে অনেকটা মেয়েলি টাইপের, তার নাকি মেয়েদের জিনিসপত্র ব্যবহার করতে ভালো লাগে। এইভাবে সে তার মাকে কোনো রকমে বুঝ দেয়, কিন্তু তার মা তার কথায় বিশ্বাস করে না। পাবলুর বাবা মা যাবার পর পাবলু তার বন্ধুর সাথে অদিতির বিষয়টি শেয়ার করে। তার বন্ধু পাবলুকে বলে, তুই এক কাজ কর, একবার ওই মেয়ের সাথে দেখা কর, হতেও তো পারে যে সে তোর ফ্ল্যাটমেট থেকে রুমমেট হয়ে যাবে। পাবলু তো এসব বিষয়কে খুব লজ্জা পায়, সে লজ্জায় একেবারে লাল হয়ে যায়। উইকেন্ডে পাবলু যখন তার বাবা মায়ের কাছে যায়, পাবলুর মা পাবলুকে বলে যে আমার কাজিনের মেয়ে শ্রুতিকে তো তুই চিনিস, সে এখন বড় হয়ে গিয়েছে, আমি ঠিক করেছি তোর সাথে তার বিয়ে দেব। পাবলু বলে, আরে মা আমার বিয়ের জন্য তো তুমি পেছনে পড়ে গিয়েছো, তুমি তো জানো যে আমার এখন এসবের সময় নেই। পাবলুর মা বলে, আমি অত কিছু বুঝি না, আমি সতীকে বলেছি যে আজ তুই তার সাথে দেখা করবি, ব্যাস। পাবলু তার মায়ের জেদের কারণে সতীর সাথে দেখা করতে যায়। সে সতীকে ছোটবেলায় দেখেছিল, এখন সে বড় হয়ে গেছে আর যথেষ্ট সুন্দরীও। সতী আগে থেকেই পাবলুকে পছন্দ করত, কিন্তু পাবলু সতীকে বলে যে বিয়েটা তো একদিনের ব্যাপার নয়, আগে আমাদের একে অন্যকে জানাশোনা প্রয়োজন, তার জন্য আমার কিছু টাইম লাগবে। সতী পাবলুকে বলে যে তোমার যতদিন টাইম লাগবে তুমি নিতে পারো। পরদিন পাবলু তার ফ্ল্যাটে আসে। একটি ড্রয়ারে পাবলু অদিতির একটি প্রেসক্রিপশন খুঁজে পায়। এটি দেখে পাবলু বুঝতে পারে যে অদিতি অসুস্থ, কিন্তু তার অবস্থা জানার জন্য তার সাথে দেখা করার মতো সাহস পাবলুর ছিল না। এজন্য সে অনেক ফলমূল ভালো ভালো খাবার এনে ফ্রিজে রেখে দেয় আর একটি চিরকুটে লিখে রাখে যে নিজের খেয়াল রেখো, বেশি বেশি করে ফল খেও। এটা দেখে অদিতির অনেক ভালো লাগে। এদিকে এভাবে দিন কাটতে থাকে, তাদের মধ্যে চিরকুটে ভাবের আদান প্রদান চলতে থাকে। ধীরে ধীরে পাবলুর মনে অদিতির জন্য ফিলিংস তৈরি হয়। এই ফিলিংস ও কেয়ার ধীরে ধীরে ভালোবাসায় বদলে যায়। পাবলু ভাবতেও পারছিল না যে একটি মেয়েকে না দেখেই, তার সাথে কথা না বলেই সে তার প্রেমে পড়ে যাবে। এদিকে পাবলুর কেয়ার দেখে অদিতির মনেও পাবলুর জন্য কেয়ার তৈরি হয়। সে এটি তার বান্ধবীর সাথে শেয়ার করে। অদিতির বান্ধবী অদিতিকে বলে যে তুই একবার ছেলেটির সাথে দেখা কর, হতেও তো পারে যে সে লজ্জায় তোর সাথে দেখা করতে পারছে না। কিন্তু অদিতি বলে, আমি প্রথমে তার সাথে দেখা করব না। ওই দিনই অদিতি তার অফিস থেকে একটা মেইল পায় যে তার কলকাতায় ট্রান্সফার হয়ে গিয়েছে, আগামীকালই তাকে কলকাতা অফিসে জয়েন করতে হবে। এটি জানার পর অদিতির খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ হয়ে যায়,
কারণ আজ রাতেই তাকে কলকাতার প্লেন ধরতে হবে। পাবলোর সাথে তার আর হয়তো দেখা করা হবে না, আর কোনোদিন হয়তো তাদের দেখা হবে না। বাধ্য হয়ে মন খারাপ নিয়ে অদিতির ফ্লাইট ধরে কলকাতা ফিরে আসতে হয়, কিন্তু তার মনে হচ্ছিল যে সে তার জীবনের অনেক মূল্যবান সম্পদ ফেলে এসেছে বেঙ্গালুরুতে। এদিকে পরদিন সকালে পাবলো যখন বাড়িতে ফিরে আসে, সে একটি চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল, আমার অনেক ইচ্ছা ছিল তোমার সাথে দেখা করার, কিন্তু বাধ্য হয়ে আমাকে আসতে হলো কলকাতায়। তোমার সাথে আর কোনোদিন হয়তো দেখা হবে না। আমার প্রতি তোমার কেয়ারের জন্য ধন্যবাদ। এই চিরকুট পড়ে পাবলোর অনেক মন খারাপ হয়। তার মনে হয় যেন তার জীবন অন্ধকার হয়ে গিয়েছে। অদিতিকে সে অনেক মিস করতে থাকে। এর আগে সে অনেক মেয়ের সাথে দেখা করেছে, কিন্তু কোনো মেয়ের জন্য তার এতটা খারাপ লাগেনি। পাবলোর বন্ধু পাবলোকে বলে যে তোকে বলেছিলাম মেয়েটির সাথে দেখা কর, কিন্তু তখন তো করলি না, আর এখন বিরহে দেবদাস হয়ে যাচ্ছিস। এদিকে অদিতির মনের অবস্থা পাবলোর মতোই ছিল, কিন্তু সে নিজেকে মানিয়ে নিয়েছিল এই ভেবে যে তার ভাগ্যে এই লেখা ছিল। এদিকে অদিতি ও পাবলোর মাঝখানে পড়ে কষ্ট পাচ্ছিল আরেকজন, আর সে সতী। সে পাবলোকে ফোন দিলে পাবলো উদাস হয়ে যেত। একদিন সে সতীকে অদিতির কথা সব জানিয়ে দেয়, কিন্তু সতীকে সে এটা বলে না যে সে অদিতিকে ভালোবেসে ফেলেছে। পাবলো তাকে না বললেও সতী বুঝতে পারে যে অদিতির জন্যই তার মন খারাপ। এজন্য সতী পাবলোর সাথে দেখা করতে তার ফ্ল্যাটে আসে। সে ভাবে যে তার সাথে কথা বললে হয়তো পাবলোর মন কিছুটা ভালো হবে। পাবলো সতীর সাথে নর্মাল বিহেভ করতে থাকে। সে সতীকে বলে যে ঠিক করেছে, আমি এই ফ্ল্যাট ছেড়ে দেব, অন্য কোনো ফ্ল্যাটে উঠবো। এটি শুনে সতী বুঝতে পারে যে পাবলো অদিতির স্মৃতি ভুলতেই ফ্ল্যাট পরিবর্তন করার কথা ভাবছে, কিন্তু সে পাবলোকে এ ব্যাপারে আর কিছুই বলে না। পরদিন পাবলোদের কোম্পানি থেকে একটি মিটিং এর আয়োজন করা হয় নতুন প্রজেক্ট সম্পর্কে এমপ্লয়ীদের ইনফর্ম করার জন্য। আর এই মিটিং এ গেস্ট হিসেবে আসেন অদিতি। তখন আমরা জানতে পারি যে পাবলো ও অদিতি একই কোম্পানিতে আলাদা ব্রাঞ্চে কাজ করত, কিন্তু পাবলো ও অদিতি তো একে অন্যকে চিনে না। কিন্তু তবুও পাবলো অদিতির নাম শুনে হয়রান হয়ে যায়। মিটিং শেষে কোম্পানি থেকে একটি পার্টি আয়োজন করা হয়। পাবলো এই পার্টিতে সতীকে নিয়ে যায়। পার্টিতে সে বেশ কয়েকবার অদিতির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লজ্জায় সে অদিতির সাথে কথা বলতে পারে না, কারণ এই অদিতি যদি সেই অদিতি না হয় তবে তাকে অনেক লজ্জায় পড়তে হবে। এদিকে সতী খেয়াল করে যে অদিতির নাম শুনে পাবলোর চোখে মুখে যে আনন্দ দেখা যাচ্ছে, সে সাথে থাকলেও এত আনন্দ সে দেখা যায় না। সে বুঝে যায় যে পাবলো অদিতিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে চলে গেলে পাবলো একা হয়ে যাবে। এই জন্য সে পাবলোকে রেখে যায় না। এদিকে রাতে হোটেল রুমে অদিতি একটি চিঠির খাম খুঁজে পায়। সেই চিঠিতে পাবলো অদিতির লেখা সবগুলো চিরকুট দিয়ে লিখেছিল যে তুমি কি সেই অদিতি যার চলে যায় আমার জীবন অন্ধকার হয়ে গিয়েছে। এই চিঠি পড়ে অদিতি বুঝতে পারে যে এটি পাবলো লিখেছে। তার মন আনন্দে ভরে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে সে পাবলোর সাথে দেখা করবে। অদিতি তখনও জানতো না যে পাবলোর লাইফে সতী নামের কেউ আছে যার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। অদিতি পাবলোকে নিয়ে নতুন জীবন ও নতুন স্বপ্ন বোনা শুরু করে। পরদিন অদিতি পাবলোর ফ্ল্যাটে যায়, কিন্তু তার কাছে ফ্ল্যাটের চাবি না থাকায় সে প্রতিবেশী আন্টির বাসায় অপেক্ষা করতে থাকে। পাবলো বাসায় ফিরে আসলে প্রতিবেশী আন্টি পাবলোকে বলে যে তোমার সাথে অদিতি দেখা করতে এসেছে। এটি শুনে পাবলো চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নেয়, আর চোখ খুলে সে অদিতিকে দেখতে পায়। হ্যাঁ, এই সে অদিতি। পাবলো অদিতিকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। তাদের মধ্যে অনেক কথা হয়। অদিতি পাবলোর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার দেখা হয় সতীর সাথে। সতী তখন বাড়িতেই ফিরছিল। অদিতিকে দেখে সতীও বুঝে যায় যে এই সে অদিতি যাকে পাবলো ভালোবাসে। অদিতির সাথে দেখা করার পর পাবলোর চোখে মুখে খুশির জোয়ার দেখে সতী সিদ্ধান্ত নেয় যে সে আর তাদের মাঝখানে থাকবে না। এজন্য সে পাবলোকে বলে যে তুমি অদিতিকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। আমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। সতীর এসব কথা শুনে পাবলো অনেক কনফিউজড হয়ে যায়, কারণ সতী শুধু তার সুখের জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দিতে চাইছে। তার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এদিকে অদিতি পরদিন পাবলোকে একটি কফি শপে ডাকে ডেটিং এর জন্য। এজন্য অনেক এক্সাইটেড ছিল সে, কারণ সে জানতো যে পাবলো এখনো সিঙ্গেল। সে ভেবেছিল ওই দিনই সে পাবলোর সাথে রিলেশনশিপ শুরু করবে। পরদিন পাবলো অদিতির সাথে দেখা করার আগে সতী অদিতির সাথে দেখা করে। সে অদিতিকে বলে যে পাবলো অদিতিকে অনেক ভালোবাসে। পাবলোর বাবা মা তার সাথে পাবলোর বিয়ে ঠিক করেছিল, কিন্তু অদিতির সাথে থাকলেই পাবলো বেশি ভালো থাকবে। এই জন্য সে পাবলোর লাইফ থেকে চলে যাচ্ছে। সতীর এমন কুরবানি দেখে অদিতি সতীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গতদিন পাবলো বুঝতে পারে যে সতী তার জন্য পারফেক্ট। এজন্য সে সতীর হাত ধরলে সতী পাবলোর কাছ থেকে হাত সরিয়ে নিয়ে বলে যে অদিতি দেখলে রাগ করবে। যাই হোক, কিছুক্ষণ পর পাবলো কফি শপে আসে অদিতির সাথে দেখা করার জন্য। অদিতি তখন পাবলোকে বলে আমি সতীর ব্যাপারে সবকিছু জেনেছি। তোমার জন্য সতীর চেয়ে ভালো মেয়ে আর কেউ হতে পারে না, এমনকি আমি নিজেও না। তুমি সতীকেই বিয়ে করো। এরপর অদিতি সতীকে একটি চিঠি দেয়। সেই চিঠিতে অদিতি সতীকে বলে তুমি সত্যি খুব ভালো মেয়ে। কাল পাবলো যখন আমার সাথে দেখা করতে এসেছিল
সারাক্ষণ শুধু তোমার কথাই বলেছে। তুমি পাবলুকে বিয়ে করে দুজনে অনেক সুখী হবে। আমি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছি। এরপর অদিতি নিজের ভালোবাসাকে কোরবানি দিয়ে কলকাতা চলে যায়। সত্যি ও পাবলু একে অন্যকে বিয়ে করে নেয় আর সুখের সংসার করতে থাকে। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।